ছোট্ট আরুনের সবসময় অঙ্ক নিয়ে সমস্যা, আর এই নিয়ে তার অঙ্ক টিচার তাকে সব সময় অপমান করতে থাকে। ছেলের এই কষ্ট তার মা সহ্য করতে না পেরে এবার নিজেই তাকে পড়াতে শুরু করে। কিন্তু সে তো ছিল 10th ফেল। এখন এটাই দেখার পালা একজন 10th ফেল মা কিভাবে তার ছেলেকে 0 থেকে হিরো বানায়। মুভিটির নাম 35 চিন্না কাথাকাদু। শুরুতেই দেখা যায় প্রাসাদ নামের একজন প্রার্থনা করছে যে হে ঈশ্বর, আমার ছেলে যেন তার পরীক্ষায় পাশ করে যায়। যদি সে সত্যিই পাশ করে তাহলে আমি তাকে নিয়ে তোমার কাছে আসব প্রার্থনা করতে। তো ঠিক একই প্রার্থনা তার স্ত্রী সরস্বতীও করছিল তার ছেলের পরীক্ষায় পাশ হয়ে যাওয়ার জন্য। তো সরস্বতী প্রার্থনা শেষ করে রান্না করতে আসে। তখনই তার ছেলে আরুণ এসে বলে, মা আমাকে আশীর্বাদ করো যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। তার মা সরস্বতী বলে, প্রথমেই ভালো করে প্রশ্ন দেখবে, তারপর বুঝবে যে কি তার উত্তর হতে পারে। এরপর অনেক ভেবে চিন্তে তার সঠিক উত্তরটা খাতায় লিখবে। তারপর লেখা শেষে ভালো করে আবারও পড়ে চেক করে নিবে যে সব ঠিকঠাক আছে কিনা। বুঝলে? আরুণ বলে, মা বুঝেছি। তো তার মা বলে, আরুণ মনে রেখো এই পরীক্ষা কিন্তু আমাদের সবার, তাই তোমাকে যে করেই হোক গণিত পরীক্ষায় পাশ করতেই হবে। এরপরে আরুণ তার মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায় স্কুলের উদ্দেশ্যে। তখনই সরস্বতী খেয়াল করে যে আরুণ তো তার জ্যামিতি বক্স নিতে ভুলে গেছে। সরস্বতী তখন তাড়াতাড়ি করে সেটা দিতে যাচ্ছিল, তবে ঘরে তার স্বামীকে দেখে সে আর যায় না। পরে প্রাসাদ সেই জ্যামিতি বক্স নিয়ে স্কুটিতে করে যেতে থাকে। তো পথেই সে পেয়ে যায় আরুণকে। তো সে তাকে জ্যামিতি বক্স দিলে আরুণও সেটা নিয়ে চুপচাপ চলে যাচ্ছিল। তবে তাকে পরে প্রাসাদ গাড়িতে তোলে, কারণ এভাবে হেঁটে হেঁটে গেলে দেরি হয়ে যেত। যাই হোক, তো আরুণ গাড়িতে ওঠার পরই দেখে পাশে আর একটা বাইকে করে একটা বাচ্চা যাচ্ছে। তার বাবা তাকে আইসক্রিম দিয়েছে। এটা দেখে আরুণেরও তো ইচ্ছে হয় আইসক্রিম খাওয়ার, কিন্তু সে তার বাবাকে কিছুই বলে না। তো কিছুক্ষণ পরই এখানে হঠাৎ করে একটা গাড়ি চলে আসে, তাও প্রাসাদের বাইকের সামনে, আর হয়ে যায় তাদের অ্যাক্সিডেন্ট। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় প্রাসাদ আরুণকে নিয়ে এসেছে তার মাথা ন্যাড়া করার জন্য। কিন্তু সেখানেই আরুণের মাথায় কাট লেগে যায়। তাই আরুণের মা সরস্বতী এসে তার মাথার চুলগুলো ফেলে দেয়। আরুণও তখন চুপ করে বসে থাকে, কারণ সে তার মাকে খুব ভালোবাসে। তার মায়ের উপর সে কোনো কথাই বলে না। যাই হোক, তো আরুণকে তার মামা মূর্তি বলে, আচ্ছা এই জিরোর কি কানেকশন তোর জীবনের সাথে? সবসময় জিরোর কথা শুনলেই মাথা ঘুরিয়ে দিস। তখন আরুণ পাল্টা প্রশ্ন করে বলে, আচ্ছা মামা তুমি বলো তো জিরো কি? মূর্তি বলে, যদি কিছু না থাকে তাহলেই সেটা জিরো। আরুণ তখন বলে, যদি সত্যি জিরোর কোনো মূল্য না থেকে থাকে, আর যদি সত্যি কোনো কিছু না থাকার মানেই জিরো হয়ে থাকে, তাহলে 10 কি করে হয়? যদি জিরোর মানেই না থাকতো তাহলে 10 এত বড় কেন হবে? একের পাশে শূন্য বসে বলেই তো আজ 10 বড়, তাই না মামা? তো এত বড় বড় কথা শুনে আরুণের মামার তো মাথাই কাজ করা বন্ধ করে দেয়। আসলে আরুণ এই সব কিছু শিখেছে তার মায়ের থেকে। তার মা সবসময় তাকে বলতো, পৃথিবীর সবকিছুই জিরো থেকে শুরু হয়, আর জিরো থেকেই অনেক বড় কিছু হয়। তাই কখনো নিজেকে ছোট ভাবার কিচ্ছু নেই। আর আরুণ তাই এই জিরোকে এত বেশি ইম্পর্টেন্ট ভাবে। সবকিছুতেই সে জিরোর একটা লিঙ্ক খুঁজে বের করে ফেলে। তো এখান থেকে আসার পরই দেখা যায় প্রাসাদ আরুণকে স্কুলে নিয়ে আসে, তার সাথে সরস্বতীও আসে। প্রাসাদ আরুণকে বলে, আরুণ এই স্কুল কিন্তু খুব ভালো, তোমার জন্যও ভালো হবে, তাই এখানে তুমি ভালো হয়ে থাকবে, কোনো দুষ্টুমি করবে না, আর টিচারদেরকেও সম্মান করবে। আর আরুণ, টিচার আমাদের কি হয় বলতো? আরুণ তখন বলে, টিচার আমাদের গডের সমান হয়। তখন সরস্বতী প্রাসাদকে বলে, আচ্ছা শোনো না, আজ কি কোনো শুভ দিন? আমরা না হয় আগামীকাল থেকে আরুণের স্কুল জীবন শুরু করি, আমার কেমন যেন লাগছে। আরুণ তখন বলে, মা আমি আমার নতুন বন্ধুদের সাথে খেলা করব, আর বাড়ি ফিরে আসবো তাড়াতাড়ি, তুমি প্লিজ চিন্তা করো না। আর তুমি কি আজ আমার জন্য মিল্ক পুডিং বানাবে? সরস্বতী বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখনই সেখানে আরুণ পাবান নামের একটা ছেলেকে দেখে। পাবানকেও তার বাবা বুঝিয়ে বলছিল যে স্কুলে ভালো ছেলে হয়ে থাকতে। তো আরুণ নিজে থেকে এসেই সেই পাবানকে বলে, আচ্ছা তোমার নাম কি? পাবান তখন তার নাম জানায়। আরুণ বলে, তোমার হাতের ঘড়িটা তো খুব সুন্দর, আর আমি লাল কালারটাও খুব পছন্দ করি। তখন আরুণ একটা গেমের কথা বলে, আর পাবানও খুশি হয়ে বলে, তুমি এই গেম সম্পর্কে জানো? আরুণ বলে, হ্যাঁ আরো অনেক কিছু জানি, চলো যাই। তারপরই আরুণ আর পাবান চলে যায়।
প্রাসাদ তার ছেলেকে দেখে সরস্বতীকে বলে, আমার মনে হচ্ছে আমাদের ছেলে তার নতুন বন্ধু পেয়ে গেছে। তুমি কি বলো, আমি কি স্কুলে সরস্বতীরও ফিস দিব? না মানে তাহলে তুমিও তোমার ক্লাস 10 পাশ করে যেতে। সরস্বতী তখন বলে, শোনো, আমি এখান থেকে বাড়ি যাব, তারপর সব গোছাতে হবে, রান্না করতে হবে, আমাদের আর এক ছেলে বারুণকে ফ্রেশ করে খাওয়াতে হবে, তাকে ঘুমানোর জন্য নিতে হবে, তারপর তোমারও দেখাশোনা আছে, আমার একটা ভাই আছে, তার ব্যাপারেও খোঁজ নিতে হবে। তাই আগে আমাকে একজন মা একজন স্ত্রী হিসেবে পাশ করতে দাও, কারণ আপাতত আমি 10 ক্লাস পাশ হওয়ার বিষয়টাকে এতটাও গুরুত্বপূর্ণ মনে করছি না। সরস্বতীর এইসব কথায় হাসতে বাধ্য হয় প্রাসাদ। তো তারপরই ক্লাসে যায় আরুণ। তবে তার টিচার যেই মুহূর্তে বোর্ডে 10 লেখে তখনই তো আরুণের প্রশ্নের সীমা রেখা থাকে না। তো এইভাবেই তাদের দিন চলতে থাকে। আর প্রাসাদ তো সবসময় ভাবে কিভাবে আরুণকে বোঝানো যায়, কিভাবে তাকে সঠিক পথ দেখানো যায়। তার যে এত কিছু নিয়ে এত রকমের প্রশ্ন, সেটার সমাধান কিভাবে করা যায়। তো মাঝে মাঝে আবার আরুণের কিছু প্রশ্নের উত্তর তার মা সরস্বতীও দিয়ে দেয়। সরস্বতী যেভাবে বুঝাতে পারে সেভাবেই আরুণকে বুঝায়, আর তার প্রশ্ন করাটা একটু কমায়। আরুণকে যখন প্রাসাদ বলে, আচ্ছা বাবা, তোর সমস্যাটা কি? বাকি বাচ্চারা তো 0 নিয়ে কিচ্ছু বলে না, তারা তো এইভাবেই অঙ্ক শিখছে, তাহলে তোর কেন সমস্যা হচ্ছে? তুই কেন এত কিছু জিজ্ঞেস করিস? আরুণ তখন স্পষ্ট করে বলে, দেখো বাবা, বাকিদের তো সেই সাহসই নেই, কিন্তু আমি তো প্রশ্ন করতে পারি, আমার সেই সাহস আছে। আর আমার 0 নিয়ে ডাউট ক্লিয়ার করার মতো কারো সাহস নেই। হয়তোবা কেউই আমার ডাউট ক্লিয়ার করতে পারবে না, আর আমি কোনো কিছুই এইভাবে শিখতে পারবো না। এইসব শোনার পর তো প্রাসাদ অসহায় হয়ে তার স্ত্রী সরস্বতীকে বলে যে প্লিজ তুমি একটু আরুণকে বোঝাও যে সে যেন এসব ফালতু প্রশ্ন রেখে একটু পড়াশোনাতে মন দেয়। এইভাবে চলতে থাকলে তো আমার মনে হচ্ছে সে পড়তেই পারবে না। কিন্তু সরস্বতী বা কি করবে সেটাও সে বুঝে পায় না, কারণ তাকেও তো তার ছেলে প্রশ্ন করে মুখ বন্ধ করে দেয়। তো পরদিনই স্কুলে দেখা যায় আরুণদের ক্লাসে একজন নতুন গণিতের টিচার এসেছে, যার নাম চাণক্যা ভার্মা। চাণক্যা খুবই স্ট্রিক্ট একজন টিচার। তো সে এসেই বাচ্চাদেরকে আগে তার পরিচয় বলে আর গণিত সাবজেক্টটা বোর্ডে লেখে। তখনই একজন স্টুডেন্ট উঠে বলে, স্যার, আমার নাম বিবেক ভার্মা। এটা শুনে চাণক্যা বলে, এত স্মার্ট সাজতে হবে না তো, আগে বলো তোমার গণিতের স্কোর কত? বিবেক বলে 86 স্যার। এটা শুনে চাণক্যা বলে, তো আমার কথা এবার সবাই মনোযোগ দিয়ে শোনো। এই যে তোমাদের নাম, এটা হচ্ছে তোমাদের বাবা মার দেয়া, আর নাম সেটা নয় যেটা অন্যের থেকে পাওয়া হয়। নাম হচ্ছে সেটা যা আমরা খুব কষ্ট করে নিজেরা অর্জন করি। তো আজ থেকে আমার ক্লাসে তোমাদের নাম হবে সেটাই যেটা তোমরা তোমাদের গণিত পরীক্ষায় আর্ন করেছো, অর্থাৎ তোমাদের গণিত মার্ক। তাই ঠিক সেইভাবেই বিবেক, তুমি হচ্ছ 86, ঠিক আছে? বিবেক তখন একটু কনফিউজড হয়ে বলে, হ্যাঁ স্যার, ঠিক আছে। তখনই সেখানে উত্তরা নামের একটা স্টুডেন্ট বলে ওঠে, স্যার, এই ক্লাসে আমার আর চেঙ্গাপ্পার মার্কস তো সেম, 96। তাহলে কি হবে? তখনই তো ক্লাসের বাকিরা চেঙ্গাপ্পার নাম শুনে হাসতে থাকে। তখন চেঙ্গাপ্পা বলে, স্যার, তারা সব সময় আমার নাম শুনে এভাবেই হাসে, যা আমার একদম ভালো লাগে না। চাণক্যা বলে, ও তাহলে তো এটা সত্যিই খুব বড় সমস্যা। তো এখন থেকে চেঙ্গাপ্পার নাম হবে C96 আর উত্তরার নাম হবে U96। আর তোমরাই কি এই ক্লাসের টপার? তখনই আবার পাবান দাঁড়িয়ে বলে, না স্যার, আমার মার্কস 100। এরপরে চাণক্যা কিছু প্রশ্ন করে নিশ্চিত হয় যে ছেলেটা সত্যিই অঙ্কে ভালো। তারপর সে আরুণকে জিজ্ঞেস করে, তোমার মার্কস কত? আরুণ বলে 0। এটা শুনে চাণক্যা বলে, 0 মানে? তুমি কি আমার সাথে মজা করছো? আরুণ বলে, না স্যার, সত্যি আমার 0। তখন চাণক্যা তাকে বলতে থাকে, আচ্ছা, তার মানে তুমি 100 আর তুমি 0। তাহলে 0, তোমার ব্যাগ তোলো আর পেছনের বেঞ্চে গিয়ে বসো। কিন্তু পাবন বলে, না স্যার, প্লিজ, আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, তাকে ছাড়া আমি একা একা বসতে পারবো না, তাকে প্লিজ পেছনে পাঠাবেন না। আমাদের বন্ধুত্ব 100+1 মতো, 0 ছাড়া 1 মূল্যহীন স্যার, প্লিজ স্যার, একটু বুঝুন। তো এইসব শুনে চাণক্যা বলতে থাকে, এই শোনো, তুমি যদি আজ এই 0-র সাথে বসো তাহলে কাল তুমিও তার মতোই 0 পাবে, বুঝতে পেরেছো? তাই চুপ করে বসে আমার কথা শুনে যাও। আর এই 0, তুমি তোমার ব্যাগ নিয়ে পেছনের সিটে গিয়ে বসো, তোমার জায়গা ওখানেই। তখনই আরুণ
এবার তার প্রশ্নের খেলা শুরু করে দেয় আর বলে, স্যার 100 গুণ শূন্যতে শূন্য কিভাবে হয়? চাণক্য বলে, হ্যাঁ শূন্য হয়, তো কি হয়েছে? তখন অরুণ বলে, আমার কাছে 2টা পেন্সিল আছে স্যার, আর তার কাছে একটাও নেই। এই ছেলেটির, যার শূন্য ছাড়া আর কিছুই নেই, সে কিভাবে আমাকে শূন্য করে গুনতে পারে? আমার কাছে কি 2টা পেন্সিল নেই স্যার? তো এখানে কিন্তু অরুণ আবারও তার জিরোর মানদণ্ড নিয়ে বসে পড়েছে। সে তার পেন্সিল দিয়ে উদাহরণ দিল জিরোর। এখন তো সারা ক্লাস হাসাহাসি শুরু করে দেয়, কারণ চাণক্য তার কোনো উত্তরই দিতে পারছিল না। সে তো কিছু সময়ের জন্য একেবারে বোকা বনে যায়। তখনই চাণক্য সবাইকে থামিয়ে বলে, শোনো, তোমরা এবার থেকে আমার দেয়া সিটেই বসবে, আর সব সময় মাথায় রাখবে কিভাবে 80 মার্কস থেকে 90-এ যাওয়া যায়, আর কিভাবে 90 থেকে 100-তে যাওয়া যায়। বুঝতে পেরেছো? আর যারা এরকম ফালতু বেকার প্রশ্ন করবে, তাদের ভবিষ্যৎই একটা জিরো ছাড়া কিছুই হয় না। তো এভাবেই কেটে যায় অরুণের আজকের ক্লাস। রাতে সরস্বতী প্রাসাদকে বলে, বারুণ একটা সাইকেল চেয়েছে, কি বলো, দিতে পারবে? প্রাসাদ বলে, দেখো, তারা কি চায় সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের কি প্রয়োজন, আর আমাদের এখন তাদের প্রয়োজনের মাঝেই বেশি নজর দেওয়া উচিত। এসব শুনে সরস্বতী বলে, আসলে আমাদের সন্তানরা ভাবে তাদের মা সব করতে পারবে, তাই এরকম আবদার এসে করে ফেলে, তাদের দোষ নেই। প্রাসাদ তখন সুন্দর করে বুঝিয়ে বলে, হ্যাঁ, তো সমস্যা কি? তুমি তাকে বলবে না যে আমি মানা করেছি, বরং তুমি তোমার মতো করে তাকে বুঝিয়ে দিবে। আমি জানি তুমি পারবে, আর এটা তুমি খুব ভালোই পারো। তো পরদিনই সরস্বতী বারুণকে বলে, তোমার বাবা বলেছেন তিনি রাজি, তবে একটা কথা ভেবে দেখো তুমি। বারুণ বলে, কি কথা মা? সরস্বতী তখন বলে, তুমি যাবে সাইকেলে করে, আর তোমার ভাই যাবে না, এটা কি দেখতে ভালো লাগবে বলো? বারুণ তখন বলে, ভাইয়ের সাথে তো তার ফ্রেন্ড আছে পাবন, তাই ভাইয়ের কোনো সমস্যাই হবে না। সরস্বতী তখন বলে, আচ্ছা, এখন আর একটা কথা ভেবে দেখো তো, যে তোমার বাবা বাস কন্ট্রাক্টর, আর তার ছেলে হয়ে তুমি বাসে করে স্কুলে যাবে না, এটা কেমন দেখায়? তাহলে তোমার বাবার বন্ধুরা কি বলবে তাকে? এসব কি একবারও চিন্তা করেছো? বারুণ তখন বলে, বাবা কি ছোট নাকি যে এখনো বন্ধু রাখবে? সরস্বতী তখন তাকে বলে, আচ্ছা ঠিক আছে, সব বাদ দাও, তুমি এটা ভেবে দেখো যে এখন সাইকেল না কিনে পরের বছর যদি কেনো, তাহলে তুমি এটা ক্লাস 10 পর্যন্ত নিতে পারবে, ইচ্ছে মতো চালাতেও পারবে, তাহলে কি এটা বেশি ভালো হবে না? তো এইভাবে বুঝিয়ে বলার পরই বারুণ সাইকেল কেনার কথাটা আপাতত ভুলে যায়। এরপর দেখা যায় অরুণ যখন স্কুল বাসে করে যাচ্ছিল, তখন দেখে তার বন্ধু পাবন যাচ্ছে চাণক্যর বাইকে করে। তাই স্কুলে এসে পাবনকে অরুণ বলে, তুই তার বাইকে কি করছিলি? পাবন বলে, আমি স্যারকে কিচ্ছু বলিনি, তিনি আমাকে অফার করেছিলেন স্কুল পৌঁছে দেওয়ার জন্য। অরুণ তখন বলে, তো তোকে অফার দিল আর তুই রাজি হয়ে গেলি? এটা শুনে পাবন বলে, আমি যদি তার কথা না মানতাম তাহলে তো আমাকে পানিশ করতো, সে আমার পরীক্ষায় মার্ক কেটে দিত, এইসব তো আমি চাই না, তাই আমি তার সাথে এসেছি। তখন অরুণ বলে, তোর কাছে তার মানে মার্কসটা আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে? হ্যাঁ। পাবন তখন বলে, আরে না ভাই, তুই তো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এখন চল তো ক্লাসে যাই। ওই সময় অরুণ দেখে চাণক্যকে, আর তখনই সে পাবনকে বলে, এই চাণক্য স্যারের পরিকল্পনা হচ্ছে আমাদের মধ্যে এইভাবে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, এবার চল তাকে দেখাই আমাদের পরিকল্পনা। তো তারপরে তারা দুজন মিলে চাণক্যর বাইকে টায়ার পাংচার করে দেয়, আর এইরকমই তারা দুজন মিলে তাকে বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে। অন্যদিকে দেখা যায় সারাধা নামের একজন মহিলা আসে সরস্বতীর সাথে দেখা করতে। এই সারাধা আর্টিকেল লেখে, তাই সরস্বতীর সাথে কথা বলতে আসে সে। সারাধা কথা বলার এক পর্যায়ে বলে, এত অল্প বয়সে বিয়ে হয়েছে, কখনো কি স্বাধীনভাবে থাকতে ইচ্ছে করেনি যেভাবে আজকালকার জেনারেশন থাকে? সরস্বতী তখন খুব সুন্দর করে বলে, আমার কাছে স্বাধীনতা বলতে কারো কাছে নিজের কথার গুরুত্ব পাওয়া, আর আমার হাজবেন্ডের কাছে আমার সেই গুরুত্বটা আছে। সে সব সময় আমার সব কথাই গুরুত্ব দেয়, সে আমার জন্য আশীর্বাদের মতোই। তো এর চেয়ে ভালো স্বাধীনতা আর কি আছে? তো এসব শুনে সারাধা তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলে দেখা যায় পাবন আজকে আসেনি। অরুণ তখন টিচারকে জিজ্ঞেসও করে যে পাবন কি আজ ছুটি নিয়েছে, কিন্তু টিচার তাকে কিছুই বলে না। তাই বাড়ি ফিরেই অরুণ আগে পাবনের পরিবারকে কল করে, কিন্তু সেখানেও সে কোনো রেসপন্স পায় না। এইটা নিয়েই তো অরুণ বেচারা খুব চিন্তা করতে থাকে যে তার বন্ধুর হঠাৎ কি হলো। তো তাকে এত চিন্তা করতে দেখে সরস্বতী বলে, হয়তো পাবন মন্দিরে গেছে, এজন্যই সে তার খোঁজ পাচ্ছে না, আজ বা কাল ফিরে আসবে দেখো। তো পরদিনই অরুণ আসে পাবনের বাবার সাথে দেখা করতে।
করতে। তখন সে জানায় পাবনের ভালো পড়াশোনার জন্য তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছে। এটা শুনে তো আরুনের খুব খারাপ লাগে। তার একমাত্র বন্ধুকে হারিয়ে সে অনেক ভেঙে পড়ে। তখনই রাস্তায় তার চাণক্যার সাথে দেখা হয়, আর চাণক্য তাকে বলে, কি জেনে আসলে বোর্ডিং স্কুলে সে? তাহলে যাই হোক, আমি 0 আর 100-কে সিকিউর করতে পেরেছি। বাইকেও নতুন সবকিছু লাগানো হয়েছে। কি বলো, তোমাকে স্কুলে ড্রপ করে দেই? কিন্তু আরুন তার সাথে কথা না বলেই বাড়ি চলে আসে, আর এসেই সে সরস্বতীকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলতে থাকে, মা, আমার বন্ধু পাবনকে আর আমাকে আলাদা করে দিয়েছে ওই চাণক্য স্যার। সে এটা কি করে করতে পারে? সরস্বতী তখন তাকে কোনোভাবে শান্ত করে। যাই হোক, তো এরপর থেকে আরুন যখনই স্কুলে যেত তখনই সে তার বন্ধুর জন্য সিট রাখত, কাউকে সেখানে বসতে দিত না। সে সবসময় আশা করত একদিন তার বন্ধু ঠিকই ফিরবে। আর আরুন এখন কারোর সাথে ঠিকভাবে কথাও বলতো না। বাড়ি এসেও চুপচাপ হয়ে থাকতে শুরু করে সে। বেচারার মনটাই খারাপ হয়ে যায়। সরস্বতীও এই সব কিছু দেখার পর রাতে ঠান্ডা মাথায় তাকে বোঝায়, আর তখন গিয়েই আরুন একটু বুঝতে পারে। তো পরদিনই স্কুলে প্রাসাদকে ডাকে প্রিন্সিপাল, কারণ তার সাথে কথা বলতে চায় চাণক্য। তো চাণক্য আসার পর প্রিন্সিপাল বলে, এই হচ্ছেন আরুনের বাবা। এটা দেখে চাণক্য বলে, ও তাহলে আপনি এই 0-র বাবা? এই 0 শুনে প্রিন্সিপাল তার দিকে তাকায়। তখনই চাণক্য বলে, স্যার, আপনি তো জানেন আমি বাচ্চাদেরকে মোটিভেশন দিতে গিয়ে তাদের নাম দিয়ে নয়, বরং তাদের গণিতের নাম্বার দিয়ে ডাকি। তো মিস্টার প্রাসাদ, আমি আপনাকে একটা পরামর্শ দিতেই ডেকেছি। দেখুন, জীবন মানেই কিন্তু নাম্বার, আর যদি সে বাকি সাবজেক্টে ভালো হয়েও থাকে আর গণিতে 0 থাকে, তাহলে সেই পড়ার মানেই থাকে না। তাকে অবশ্যই নাম্বার পিক করা শিখতে হবে। এসব শুনে প্রাসাদ বলে, স্যার, সবারই তো গণিতের মধ্যে ডাউট থাকে। প্রিন্সিপাল বলে, হ্যাঁ, খুবই স্বাভাবিক, কিন্তু আরুনের জন্য ভালো ভালো স্টুডেন্টরাও বিগড়ে যাচ্ছে। তারাও তার মতো অদ্ভুত প্রশ্ন করা শুরু করবে কয়দিন পর। এইভাবে তো এসব চলতে দেওয়া যাবে না, এসব মানা যায় না। চাণক্য তখন বলে, হ্যাঁ, তো স্যার, আমি বলবো আপনি তাকে বাড়িতে আদরটা একটু কমিয়ে দিন আর শাসনের মধ্যে আনুন, তাহলেই দেখবেন অনেক কিছু ঠিক হয়ে গেছে। প্রাসাদ তখন বলে, জি স্যার, ঠিক আছে। তো এরপরই ক্লাসে যখন একা একা আরুন বসেছিল তখনই চাণক্য আসে, আর এসেই তার অঙ্ক করা শুরু করে। এক পর্যায়ে বসে থাকতে না পেরে আরুন গণিতের ডাউট নিয়ে আবারও প্রশ্ন করে। সে এবার মাইনাস আর প্লাস নিয়ে প্রশ্ন করে, তবে এই প্রশ্ন চাণক্যের কাছে সময় নষ্ট করা প্রশ্ন বলেই মনে হয়েছে। তাই সে তাকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখে আর বাকি স্টুডেন্টদের বলে, তোমরা কেউ এই ছেলের সাথে খেলবে না, কথা বলবে না, আর তার পাশের সিটেও বসবে না। বসলে কিন্তু খুব খারাপ হবে, তাই সাবধান। তো এই কথার সাথে সাথেই আরুনের পাশের সিট থেকে একজন উঠে চলে যায়। তবে একজন টিচার হয়ে চাণক্যের কাছ থেকে এমন ব্যবহার কখনোই আশা করা যায় না। এতে তো সে আরুনের মানসিক অবস্থা আরো বেশি বিগড়ে দিচ্ছে। এদিকে বাড়িতে সরস্বতী প্রাসাদকে বলে, চাণক্য নামের একজন টিচার আমাদের ছেলেকে খুব কষ্ট দিচ্ছে। তুমি কি একবার স্কুলে গিয়ে এই বিষয়ে কথা বলবে? প্লিজ একবার দেখো না, কথা বলে কিছু হয় কিনা। তখন প্রাসাদ বলে, আমি আসলে আমাদের ছেলেকে বিগড়ে দিয়েছি, আমার জন্যই আজ এই অবস্থা। সরস্বতী তখন বলে, আরে হঠাৎ করে তোমার কি হলো? কি সব পাগলামি কথাবার্তা বলছো? তুমি কেন ছেলেকে বিগড়াবে? তো তারপরই প্রাসাদ এসে সুন্দর করে বুঝিয়ে বলে যে তাদেরকে আরুনের সাথে কথা বলতে হবে। এইভাবে কয়দিন চলবে? আরুনকে তার বেকার জেদ ছাড়তেই হবে। তাই সরস্বতী যেন তার সাথে কথা বলে। এরপরই সরস্বতী আসে আরুনের সাথে কথা বলতে। সে আরুনকে বলে, আরুন, এই যে তুমি রাগ করো আর পরে সেই রাগ অন্য কারো উপর দেখাও, এই কাজ কি ঠিক বলো তো? আরুন তখন বলে, মা, এই গণিত জিনিসটাই ভুল, আর আমি বাকিদের মতো সেই একই ভুল করি না বলেই স্কুল আমাকে বারবার ফেল করিয়ে দেয়। আমি আর এই স্কুলে যেতে চাই না। তো তারপর সরস্বতী তাকে খাবার খাওয়ায়, আর আরুন বলে, মা, আমাকে ক্লাসে সবাই বিরক্ত করে, তুমি বাবাকে বলে একটু রাজি করিয়ে নাও না প্লিজ। আমি না এখানে আর পড়তেই চাই না, আমাকে আর একটা স্কুলে ভর্তি করাতে বলো না। তো তার পরদিনই আরুনের সাথে শপে দেখা হয় কিরণের। প্রথম দেখাতেই কিরণ আরুনের শার্টে দাগ লাগিয়ে দেয়, তার জন্য সে সরিও বলে। আরুন তখন তাকে আর কিছুই বলে না। তো এরপরে ক্লাসে যখন কিরণ আসে তখন দেখে
আরুণ বি সেকশনে আছে, তাই সেও বি সেকশন চুজ করে নিজের জন্য। আর এরপর সে আরুণের কাছে অর্থাৎ শেষ সিটেও এসে বসে। তো আজ প্রথমবার আরুণকে কেউ একজন গণিতের যে ডাউট সেটার প্রশ্নে পাল্টা উত্তর করে। স্যারকে গিয়েও কিরণ বলে, স্যার 0 তো আমার পছন্দের নাম্বার। স্যার বুঝতে পারে পাওয়ানের থেকে 2 ডাবল ফ্রেন্ড পেয়ে গিয়েছে আরুণ। তো এরপর কিরণ ক্লাস শেষে বাইরে মন খারাপ করে বসে থাকে, কারণ তাকে কেউ ফ্রেন্ড হিসেবে গণিতের নোট দিচ্ছিল না। আর তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে কিরণ? কিরণ বলে, আমার মা সব সময় স্কুল বদলাতে থাকে, তাই আমার কোনো ফ্রেন্ডই হয় না। এখানেও ঠিক তেমনই। আরুণের পর কিরণকে তার বাড়ি নিয়ে আসে। সরস্বতী তাকে পিৎজা বানিয়ে দেয়, আর তারা সবাই মিলে খুব মজা করে খায়। এইভাবে ভালোই দিন যাচ্ছিল তাদের। তো একদিন চাণক্য এসে বলে পিকনিকের কথা, তাই আরুণ ভাবে এই চাণক্য আমাদের সাথে পিকনিকে গেলে শান্তিতে থাকতে দিবে না, তাই সে ইচ্ছে করেই চাণক্যকে সমস্যায় ফেলে, যার ফলে সে আর তাদের সাথে যেতেই পারে না। তো পিকনিকে আসার পর আরুণ আর কিরণ একসাথে দাবা খেলছিল। তখনই বাকি স্টুডেন্ট এসে কিরণকে বলে, তুমি কি আমাদের সাথে খেলবে? আমাদের ফ্রেন্ড হবে? কিরণ বলে, হ্যাঁ অবশ্যই, আরুণ আর আমরা দুজনেই জয়েন করব তোমাদের সাথে। এই কথা শুনেই বাকিরা চুপ থাকে, কারণ তাদের তো নিষেধ আছে চাণক্যর যে তারা আরুণের সাথে মিশতে পারবে না। আরুণও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে কিরণকে বলে, তুমি কি তাদের সাথে খেলতে চাও? কিরণ বলে হ্যাঁ। আরুণ তখন বলে, ঠিক আছে, যাও তাহলে খেলে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিরণও তখন খেলাধুলা করার পর আরুণের কাছে আসে আর তাকে বলে তাদের সাথে ফ্রেন্ড হয়ে যেতে। তারাও তো ভালোই। তখন আরুণ তাকে বলতে থাকে, আমি তাদের থেকে দূরে আছি এমন নয়, বরং তারাই আমার থেকে দূরে আছে, আর আমার সাথে কখনোই কেউ ফ্রেন্ডশিপ করবে না, তাই এই সব কথা রাখো। কিরণ তখন বলে, কিন্তু তুমি তো প্রথম দেখাতেই আমার সাথেও রাগ করেছিলে, তারপর তো আমরা এখন বন্ধু হয়েছি। আরুণ বলে, দেখো আমাদের বন্ধুত্বের মানে কি জানো? তোমার কথা ভেবে আমি ওই চাণক্যকে কত কিছু করে আটকে দিয়েছি, যেন তুমি ঠিকঠাক মতো এনজয় করতে পারো। কিরণ বলে, কি? তো এরপরই দেখা যায় এই কথা আর একজন স্টুডেন্ট শুনে নেয়, আর সেটা চাণক্যর কান পর্যন্তও চলে আসে। তারপর আরুণের মা বাবাকে প্রিন্সিপাল ডাকে, কারণ হাতে ব্যথা পেয়েছিল চাণক্য, তাও আরুণের জন্য। এরপরই প্রিন্সিপাল আরুণের এই খারাপ আচরণের জন্য বলে, আমরা অনেক সুযোগ দিয়েছি তাকে, কিন্তু সে সব নষ্ট করেছে। আমার মনে হয় যে আপনারা তাকে ভালো করে বড়ই করতে পারেননি, তাই আমরা আরুণকে সাসপেন্ড করছি। এসব শুনে প্রাসাদের খুব রাগ হয়, তাই সে অফিস থেকে বেরিয়ে এসেই আরুণের গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। জীবনে এই প্রথমবার সে তার ছেলের গায়ে হাত তুলতে বাধ্য হয়। তো একটা থাপ্পড়ের বাইরে আর কোনো কথাই বলে না প্রাসাদ তার সাথে। সে অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। তো এরপর দেখা যায় রাতে খাবার দিয়ে যখন সরস্বতী চলে যাচ্ছিল, তখন আরুণ তাকে ডাকে আর বলে, মা তুমি আমাকে খাওয়াবে না? সরস্বতী বলে, আরুণ তুমি ভুল করেছো। এই কথা বলেই সরস্বতী ভেতরে চলে যায়। তখনই আবহাওয়া খারাপ হয়ে যায়, বৃষ্টি আসতে পারে, তাই সরস্বতী আরুণকে ডেকে বলে ঘরে আসতে। প্রাসাদ তখন বলে, কাউকে এইভাবে ডাকার কোনো প্রয়োজন নেই, আমারই ভুল হয়েছে, সময় থাকতেই তাকে আমি শাসন করিনি, আর এখন অনেক দেরি হয়ে গেছে। তো তারপর প্রাসাদ সরস্বতীকে বলে, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদেরকে এবার শক্ত হতে হবে, আরুণকে সামলাতে হবে, তাকে তার সঠিক পথ দেখাতে হবে। সরস্বতী বলে, আমি তাকে খাবার খাইয়ে আসি। প্রাসাদ বলে, আরুণ আমাদের ভালোবাসা দেখেছে আমাদের দুর্বলতা হিসেবে, তাই সেটা আর করা যাবে না সরস্বতী, তাই বলছি তুমি ঘুমিয়ে পড়ো, সে দরকার হলে ঠিকই রুমে চলে আসবে আর খেয়েও নিবে। তো রাতে হঠাৎ করেই বারুণ উঠে দেখে আরুণ রুমে আসেনি। বারুণ তো বাইরে দেখে সেখানেও সে নেই, তাই সে চিন্তায় পড়ে যায় আর দ্রুত তার মা বাবাকে গিয়ে ডেকে তোলে আর তাদেরকে সবটা জানায়। তখন সরস্বতী, প্রাসাদ আর বারুণ তিনজন মিলেই বেরিয়ে পড়ে এই রাতের বেলায় আরুণকে খুঁজতে। এদিকে আরুণ উঠে পড়ে একটা ট্রেনে বসার পর সে একটা বাচ্চাকে দেখে যাকে তার মা খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরই আরুণ চেষ্টা করে ট্রেন থেকে নামতে, কিন্তু তখনই ট্রেন চলতে শুরু করে। অন্যদিকে সরস্বতী সব জায়গায় খোঁজার পরও আরুণকে না পেয়ে প্রাসাদকে বলতে থাকে, এই সব কিছু হয়েছে তোমার জন্য। সে ছোট একটা বাচ্চা, সে অবুঝ একটা ছেলে, কিন্তু তোমার কি হয়েছিল? তোমার ওই ফালতু কথা মানতে গিয়ে আজ আমার ছেলে কোথায় গিয়েছে কিছুই জানি না।
আমি আমার ছেলেকে ফিরে চাই প্রাসাদ, তুমি যা করার করো, কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে দাও। তখনই তাদের কাছে কল আসে মূর্তির, আর তারা সবাই এসে দেখে আরুণ সারাধার সাথে। সরস্বতী তখন অনেক ইমোশনাল হয়ে আরুণকে এক থাপ্পড় দেয় আর বলতে থাকে, আমি কি তোমার মা হিসেবে তোমাকে বকতেও পারবো না? তোমার বাবা হিসেবে কি সে কিছু বলতেও পারবে না? তাই বলে তুমি এইসব করবে? এটা কি ঠিক? এইসব কথা বলেই আরুণকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে সরস্বতী। তখন সারাধা বলে, এবার কি ভেতরে যাওয়া যাবে? তো দেখা যায় আরুণ যখন ট্রেন থেকে নামতে চাইছিল তখনই সেখানে সারাধা আসে আর তাকে আটকায়, না হলে আজ বড় কোনো দুর্ঘটনা হতে পারত। তো তারপরে বাড়ি আসার পর সরস্বতী সারাধাকে চা বানিয়ে দেয় আর বলে, পরে যদি কখনো আসেন তাহলে আমাদের এখানে লাঞ্চ করে যাবেন। সারাধা বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন মূর্তি বলতে থাকে, আপনি আমার বোনের রান্না একবার খেলে পরবর্তীতে আর্টিকেল আমার বোনের রান্না নিয়ে লিখতে বাধ্য হবেন, সে খুব ভালো রান্না করতে পারে। তো তারপরই তারা কিছুক্ষণ গল্প করার পর চলে যায় সারাধা। আর প্রাসাদ সরস্বতীকে বলে, কি হয়েছে, এত কি ভাবছ? সরস্বতী বলে, আম সরি, তোমার সাথে এভাবে চেঁচামেচি করেছি বলে, আমার এটা উচিত হয়নি, আমাকে ক্ষমা করবে তো? তখন সে বলে, আরে চুপ করো তো, আমি জানি তোমার জন্য আরুণের সাথে এইভাবে কথা বলা কত কঠিন, আর আমি জানি তুমি আরুণকে অসম্ভব ভালোবাসো, যার কোনো সীমারেখাই নেই, তাই আমার সাথে এত অল্প চেঁচামেচি করেছো, এটাতেই তো আমি সারপ্রাইজড। আর আমি সত্যি কিচ্ছু মনে করিনি সরস্বতী, তোমার কোনো ভুল নেই, তাই মাফ চাওয়ারও কোনো প্রয়োজন নেই। তখনই আরুণ এসে বলে, বাবা মা আম সরি, আমি আর কখনো এইভাবে চলে যাব না। প্রাসাদ তখন এসে আরুণের গালে আদর করে দেয়, যেই গালে সে তাকে থাপ্পড় দিয়েছিল। তো তারপরেই বৃষ্টি আসে আর সরস্বতী বলে, আমি কি কাল তোমার জন্য মিল্ক পুডিং করব? আরুণ তো এতে অনেক খুশি হয় আর সে তার মাকে জড়িয়ে ধরে। এই দেখে বারুণও আসে। পরে প্রাসাদকেও সরস্বতী ডেকে নেয়। এরই সাথে তাদের একটা হ্যাপি ফ্যামিলি মোমেন্টস দেখা যায়। এদিকে পরদিন স্কুলে প্রিন্সিপাল কথা শোনায় চাণক্যকে, কারণ তার গণিতের সিলেবাস এখনো শেষ হয়নি। ওই সময় সেখানে কিরণ আসে আর বলে, আমার কিছু দরকারি কথা আছে। তখন প্রিন্সিপাল বলে, পরে আসো, আমি মিটিংটা শেষ করে নেই। তো কিছুক্ষণ পর কিরণ আবারও আসে আর বলে, চাণক্য স্যার বলে পিকনিকে গিয়েও ক্লাস করাবে, কিন্তু আমাদের গণিতের ক্লাসে সে অর্ধেক টাইম পর্যন্ত এসেও পড়ায় না, শুধু বেকার কথাবার্তা বলে টাইম নষ্ট করে। আর স্যারকে কেউই চায় না, তারা চায় না স্যার ক্লাসে আসুক। তাই প্লিজ স্যার, আপনি পারলে আরুণকে ফিরিয়ে আনুন। তখন প্রিন্সিপাল বলে, আচ্ছা তাহলে যদি তোমাদের ক্লাসের বেশি স্টুডেন্ট সাপোর্ট করে আরুণকে, তাহলেই আমি তাকে ফিরিয়ে আনবো। এবার যাও, দেখো কি হয়। তো কিরণ চলে যাওয়ার পর একজন চা দিতে এসে বলে, স্যার আপনি তো কবেই ঠিক করেছেন আরুণকে ফিরিয়ে আনবেন, তাহলে এটা আবার কেমন টুইস্ট দিলেন? প্রিন্সিপাল বলে, আমি আসলে বোঝাতে চাইছি সে ভুল করেছে, আর তাই তার ভুল অনুযায়ী খুব কষ্ট করেই আবারও নিজের সিট তাকে ফিরে পেতে হবে। কারণ কিভাবে ভুল হয়েছে তার চেয়ে বড় তারা ভুল করেছে সেটা যেন তারা রিয়েলাইজ করে। অন্যদিকে প্রাসাদ একটা সাইকেল নিয়ে আসে আর বারুণকে বলে, এটা তোমার জন্য। এরপর সে আরুণকে বলে, আমি তোমার মামার সাথে কথা বলেছি, কাল থেকে তুমি তার কাছে পুরোহিত হওয়ার সবকিছু শিখতে যাবে, তাহলে আর এসব গণিতের জিরো নিয়ে সমস্যাই হবে না, আমরা আর গণিত পড়তেই যাব না। তাহলে আর সমস্যা আসবে কিভাবে বলো? ভালো করেছি না এটা? আর বারুণ, তুমি স্কুল যাবে সাইকেলে করে। বারুণ তখন বলে, না বাবা, ভাইও যেতে পারবে স্কুলে, আমরা দুজন একসাথেই যাব। প্রাসাদ তখন বলে, বারুণ যদি তোমার ভাই গণিতে ফেল করে তাহলে কি তোমার ভালো লাগবে? বারুণ বলে, আমি জানি না, ভাইও যাবে আমার সাথে স্কুলে, দরকার হলে তুমি এই সাইকেল নিয়ে নাও, আর আমরা দুজন বাসে করেই যাব, আমি তো ভাইয়ের সাথেই যাব। তখন আরুণ বলে, বাবা আমার এসবের কিছুই চাই না। প্রাসাদ তখন বলে, মানে? আরুণ বলে, আমি মায়ের সাথে ঘরেই থাকতে চাই। সরস্বতী তখন বলতে থাকে, আরুণ চুপ থাকো, বাবার সাথে এইভাবে কথা বলতে হয় না। প্রাসাদ তখন সরস্বতীকে বলে, সরস্বতী সে এখনো বাচ্চা না যে তুমি তাকে হাঁটা চলা শেখাবে, সে বড় হয়েছে আর এটা তাকে বুঝতে হবে। তো পরদিন সকালেই প্রাসাদ ঘুম থাকতে থাকতেই সরস্বতী আরুণকে রাজি করিয়ে স্কুল পাঠায়। প্রাসাদ তো উঠে দেখে আরুণ নেই, তাই সে সরস্বতীকে এসেই বকাবকি শুরু করে দেয়। সরস্বতী বলে, আমি সব সময় চেয়েছি আমাদের সন্তান পড়াশোনা করে কিছু শিখবে, আর সেটা সে পুরোহিত হয়ে পারবে না, তাই তাকে স্কুলে যেতেই হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। এসব শুনে প্রাসাদ বলে, চুপ থাকো, তোমার ছেলে আবারও স্কুলে গিয়েছে, নতুন করে ঝামেলা করেই ফিরবে দেখো। সেই স্কুলে
কখনো পড়াশোনা করতে পারবেই না, সে আবারও গণিতেই ফেল করবে, আর আমাদের সহ আমাদের বারুণেরও সম্মান নষ্ট হবে। তো এইসবই কি চাও তুমি? তাই তাকে আবারও স্কুলে পাঠিয়েছ? সরস্বতী তখন তাকে বলে, একটু সময় দাও আরুণকে, সে ঠিক পারবে, বিশ্বাস রাখো। প্রাসাদ বলে, সে কিছুই পারবে না, সে আবারও ফেল করবে, দেখে নিও তুমি। আর আমি মানত করলাম, যদি সে পাশ করে আর আমাকে ভুল প্রমাণিত করে তবেই আমি কথা বলবো আর স্বীকার করে নিব যে আমি ভুল। ততদিন পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। আজ থেকেই আমার কথা বলা বন্ধ। তো এতদিন পর সরস্বতী চারিদিক থেকেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ে। এবার তার স্বামীও তার সাপোর্ট থেকে সরে যায়, তাই বিষয়টা তার জন্য আরো কঠিন হয়ে পড়ে। সে কিভাবে তার ছেলেকে পাশ করাবে এই নিয়েই চিন্তায় পড়ে যায়। এদিকে ক্লাসে আসার আগে কিরণ আরুণকে বাইরে দাঁড় করিয়ে বলে, আমার দাদা বলেছেন তোমাকে ক্লাসে নিয়ে যাবেন। অর্থাৎ এখানে আমরা জানতে পারি কিরণের দাদাই হচ্ছে এই স্কুলের প্রিন্সিপাল। যাই হোক, তো এরপর দেখা যায় কিরণ তার ফ্রেন্ডদের এসে বলে তারা যেন আরুণকে সাপোর্ট করে। তখন ক্লাস মনিটর বলে, না, সে টিচারকে আক্রমণ করেছে আর কাল আমাদের করবে না তার নিশ্চয়তা কি? আর এই কথার উপর বাকিরাও তাদের নিজ নিজ মতামত দেয়, যা সম্পূর্ণই ছিল আরুণের বিপরীতে। তখনই কিরণ তাদের নেগেটিভ মনোভাবকে পজিটিভ করতে বলে। সে বলে, আচ্ছা একবার ভেবে দেখো তো, আরুণ চাণক্য স্যারের সাথে বেয়াদবি করেছে কার জন্য? সে আমাদের জন্যই তো করেছিল, যেন আমরা পিকনিকে গিয়ে আনন্দ করতে পারি, মজা করতে পারি। সে কি একা পিকনিক করেছিল নাকি? আর আমি তোমাদের সাথে খেলবো বলে আরুণকে ইগনোর করেছি। তাহলে এসব কেন করেছি আমি? আমাকে আরুণ বলেছে বলেই আমি করেছি। আমাদের টিম জিতেছিল কার জন্য? কারণ আরুণ বলেছিল আমাকে, তাই। আর আরুণ তার একার খুশির জন্য কাউকে ধরে বেঁধে রাখেনি, সে আমাদের সবার কথা ভেবেই সবকিছু করেছে। আর আজ তোমরা এইসব বলছো? প্লিজ একবার ভেবে আর বুঝে শুনে আমাকে জানাও তোমাদের মতামত কি। এরপর বাকি স্টুডেন্টরা বলে, আসলে কিরণের এই কথাগুলোতে তো যুক্তি আছে, সে ঠিকই বলছে। আরুণ আমাদের সাথে ফ্রেন্ডের মতোই আচরণ করেছে, আমরাই তাকে বুঝতে পারিনি। তো এরপরই প্রিন্সিপাল আসে তাদের ক্লাসে আর সবাইকে বলে যে যে চাও আরুণকে সাপোর্ট করতে সে তার পাশে এসে দাঁড়াও। তো এরপরই দেখা যায় একে একে সবাই আসে তার পাশে আর অনেক লম্বা লাইন হয়ে যায়। সবাই এখন চায় আরুণ তাদের মাঝে ফিরে আসুক। তখনই প্রিন্সিপাল বলে, দেখলে তো, একতাই বল। আর আরুণ, তুমি তোমার স্যার চাণক্যের কাছে সরি বলো যা হয়েছে তার জন্য, কারণ উনি তোমার গুরুজন। আরুণও তখন তার কথা মতো সরি বলে, বাকিরাও বলে। আর কিছুক্ষণ পরই চাণক্য বলে, স্যার আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মেনে নিয়েছি, তবে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। একটা শর্তই বলা যায়, আমি চাই পরবর্তী পরীক্ষায় অন্তত সে যেন 35 মার্কস পেয়ে গণিতে পাশ করে যায়। আর যদি আরুণ না পারে, আমার মনে হয় না তার আর স্কুলে এসে কোনো কাজ আছে। কি বলো সবাই? তো তারপরে আরুণ নিজে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি প্রথমেই সরি চাণক্য স্যার, আপনার সাথে যা হয়েছে তার জন্য। তো তারপর প্রিন্সিপাল স্যারকে সে ধন্যবাদ দেয় তাকে বোঝার জন্য। এরপর সে বলে, আমার ক্লাসের সবাই যে আমাকে এইভাবে সাপোর্ট করবে আমি সত্যিই ভাবিনি, আমি বিশ্বাসই করতে পারছি না। আর কিরণকে স্পেশালি ধন্যবাদ সবসময় আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। এরপর সে বলে, আর আমি তোমার কাছে ক্ষমাও চাইছি, কারণ আমি তোমার সাথে রাগ করেছি। এইসব বলার পর সে বলে, তবে স্যার আমি এই শর্তে রাজি হতে পারবো না, কারণ আমি হয়তো কিছুতেই গণিত শিখতে পারবো না, আমার দ্বারা সম্ভবই না। এদিকে সরস্বতী আসে সারাধার কাছে আর বলে, তোমাকে আমার আরুণ খুব মানে, তুমি যদি তাকে গণিত পড়াতে তাহলে হয়তো সে গণিতে পাশ করে যেত। তখন সারাধা বোঝায় যে একটা বাচ্চার প্রথম স্কুল তার মা, তাই তোমাকেই চেষ্টা করতে হবে তোমার বাচ্চার সমস্যার সমাধান করার জন্য। আর তোমার সমস্যা হলে আমি আছি তো, আমার কাছে চলে আসবে, কিন্তু আরুণের সমস্যা তোমাকেই দেখতে হবে। তো তারপরে সরস্বতী তার ছেলের প্রথম সমস্যা জিরোর ডাউট দূর করতে বিভিন্ন টিচার এবং কোচিং সেন্টারে যায়। সবাইকে বলে, জিরো যেহেতু মূল্যহীন, তাহলে এটা একের পাশে বসলে 9-এর থেকে বড় কিভাবে হয়? কিন্তু কেউই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। তারপরই সরস্বতী বাড়ি আসে আর এবার সে প্রাসাদের ইগনোর করা দেখে খুব কান্নাকাটি করে। তার অনেক খারাপ লাগতে থাকে, কারণ আজ পর্যন্ত প্রাসাদ কখনোই তার সাথে এমন ব্যবহার করেনি। যাই হোক, তো এরপর স্কুল থেকে বাড়ি ফিরে আসে আরুণ আর তার মাকে বলে, মা জানো, আজ স্কুলে আমাকে অনেক বড় সারপ্রাইজ দেওয়া হয়েছে।
আমাকে যখন সাপোর্ট করার কথা বলা হয়েছে তখন ধীরে ধীরে আমাকে প্রায় সবাই সাপোর্ট করতে উঠে চলে এসেছিল। জানো মা, আজ আমাকে যারা 0-0 বলে বিরক্ত করত তারাই হিরো করে দিয়েছে। আমাকে আজ আমার ক্লাসমেটরা 0 থেকে হিরো করেছে আমার পাশে এসে। এইবার এই কথাটা সরস্বতীর মাথায় ক্যাচ করে আর সে বলে, কি বললি কথাটা, 0 থেকে হিরো? অরুণ বলে, হ্যাঁ 0 থেকে হিরো। সরস্বতী তখন বলে, দাঁড়া, কোথাও যাবি না। তারপরই সে কিছু মাটি নিয়ে অরুণের চারিদিকে একটা গোল করে 0 বানায়। তারপর অরুণকে সরস্বতী বলে, যখন তোমার কাছে কিছু থাকে না আর সেই সময় কেউ যদি তোমার পাশে এসে দাঁড়ায় তখন তুমি স্ট্রং ফিল করো, তাই না? অরুণ বলে, হ্যাঁ তাই তো। আর যদি তারা তোমার বিপরীতে দাঁড়ায় তাহলে তুমি ভয় পাও, তাই না? ঠিক তেমনি ভাবেই যখন আমরা মূল্যহীন শূন্যকে একের ঠিক পাশে বসাই তখন সেটার কেন মূল্য হবে না, সেটা কেন 10 হবে না? এটাকেই তো বলে একতাই বল। তো তারপর অরুণ বলে ওঠে, মা, যেই ক্লাসমেটগুলো আমাকে সাপোর্ট করেনি তারা হলো মাইনাস, তাই তো? তার মানে মা আমাকে গণিতের ডাউট ক্লিয়ার করে দিয়েছে, মা আমাকে অঙ্ক শিখিয়েছে এই প্রথমবারের মতো। এই কথা বলতে বলতেই অরুণ তার বাবার কাছে আসে। সে খুবই এক্সাইটেড ছিল, তাই সে তার বাবাকে বলে সে এবার গণিত পাশ করবে আর ক্লাসও করবে। প্রাসাদ তাকে বলে, তোমার মা শিখালে এরপর থেকে 0-র সামনে একটা মাইনাস অ্যাড হবে, যাও এখান থেকে সরো এখন। এসব শুনে অরুণের একটু মন খারাপ হয়। সেই সময় অরুণকে সরস্বতী ডাকে আর বলে, অরুণ আয়, আমিই তোকে শিখাবো আর পাশও করাবো, দেখে নিস। তো এরপরই অরুণকে নিয়ে স্কুলে আসে সে আর প্রিন্সিপালকে রাজি করিয়ে তাকে স্কুলে দিয়ে যায় আর বলে যায়, অরুণকে পাশ করানোটা আমার মা হয়ে ওঠার সবচেয়ে বড় পরীক্ষা, তাই আমাকে বিশ্বাস করবেন প্লিজ। এরপর এখান থেকে সরস্বতী আসে সারাধার কাছে ভালো করে অঙ্ক শিখতে। ওইদিকে আবার অরুণের ক্লাসমেটরাও একটা মিটিং শুরু করে যে কিভাবে কিভাবে অরুণকে পাশ করানো যায় পরীক্ষায়। এদিকে সরস্বতী তো পড়তে পড়তে ঘুমিয়ে নিচেই পড়ে যায় এমন অবস্থা। তারপরও সে উঠে আবারও পড়া শুরু করে। সে কিছু বই কিনে এইভাবে রাত জেগে জেগে বাচ্চাদের মতো পড়তে শুরু করে দেয়। তো একদিন তাকে প্রাসাদ দেখে রাস্তায় সে বাসের জন্য অপেক্ষা করছিল, তখনও তার হাত থেকে বই পড়ে যায়। ব্যাগ ছিল না তো সেই জন্য, তাই প্রাসাদ এবার একটা ব্যাগ কিনে আনে আর সেটা সারাধাকে দিয়ে বলে দিবেন যে আপনি তাকে গিফট করেছেন, আমার কথা বলার দরকার নেই। তো প্রাসাদের পর সব সময় খেয়াল করে যে সরস্বতী তাদের ছেলের জন্য কতটা পরিশ্রম করছে আর অরুণের আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্টও হয়েছে। স্কুলেও অরুণকে তার ফ্রেন্ডরা ফুল সাপোর্ট দিচ্ছে। এইসব দেখে আবার একেবারেই ভালো লাগছিল না চাণক্যার, তাই সে একদিন এসে পড়ে অরুণদের বাড়ি আর এখানে এসে সে একরকম অপমানই করে যায় সরস্বতীকে, কারণ সে তো ক্লাস 10-এ ফেল করেছে, এরপরও এত কিছু করছে যা তার সহ্যই হচ্ছিল না। তবে সরস্বতীও তাকে জবাব দিতে ছাড়ে না আর বলে, আমি যদি আমার ছেলেকে 0-র ঘর থেকে সরাতে পারি তাতেই আমার সফলতা হবে বলে আমি ধরে নিব। এরপরই চাণক্যা প্রিন্সিপালের মাথায় এসে ঢোকায় যে ফুল সিলেবাস কমপ্লিট করতেই হবে, তবেই ফাইনাল এক্সাম পাশ করবে স্টুডেন্টরা। তাই রাতে প্রিন্সিপাল কল করে এই ব্যাপারে জানিয়ে দেয় সরস্বতীকে। এসব শুনে তো অরুণ ভেঙে পড়ে, কারণ সময় কম, কিভাবে হবে 100% সিলেবাস কমপ্লিট। তারপর সরস্বতীও বাইরে এসে অনেক ভাবে আর সে সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক সে তার ছেলেকে পাশ করাবেই। অরুণ তখন এসে বলে, মা, আমি ফেল করে আমার জীবন থেকে সবকিছু হারাতে চাই না, কিন্তু এত কম সময়ে কিভাবে সম্পূর্ণ সিলেবাস শেষ হবে? সরস্বতী বলে, মনোবল হারাবে না, আমি আছি তো, তোমার আর মাত্র 16% সিলেবাস শেষ করা বাকি আছে, তাই নিজের উপর বিশ্বাস রাখো আর নিজের মায়ের উপরও, তুমি অবশ্যই পারবে আর তোমাকে পারতে তো হবেই। তো তারপরে আমরা দেখি গল্পের শুরুর দৃশ্য, যেখানে অ্যাক্সিডেন্টের পর প্রাসাদ অরুণকে নিয়ে হসপিটালে যাচ্ছিল। তবে অরুণ জেদ করে গাড়ি থেকে নেমে পালিয়ে স্কুলে চলে আসে, সবাইকে ফাঁকি দিয়ে পরীক্ষার হলে আসে, কিন্তু তাকে পরীক্ষা দিতে দিচ্ছিল না চাণক্যা, কারণ সে লেট করে এসেছে। তবে ক্লাসের সবাই এসে তাকে ঘিরে ধরে। তখনই সেখানে প্রথমবার ক্লাস মনিটর চিৎকার করে বলে, স্যার, তাকে পরীক্ষা দিতে দিন, সে সত্যি রাত দিন কষ্ট করেছে আর আমি দেখেছি। যখন বাকিরা বলছিল তাকে কপি করে পাশ করতে তখন সে মানা করেছে সবাইকে, তাই সে পরীক্ষা দিবে আর আমাদেরকেও একটু শান্তিতে পরীক্ষা দিতে দিন। এরপরে অরুণ দরজা লক করে একা একা পরীক্ষা দেয়। তখন প্রিন্সিপাল এসে বলে তাকে হসপিটালে যেতে, কারণ তার আঘাত বেশি লেগেছে। প্রিন্সিপাল তো ফ্রিতেও তাকে পাশ করানোর কথা বলে, কিন্তু অরুণ বলে, না, আমার মায়ের কষ্ট আমি বিফলে যেতে দিতে পারবো না, একটা শেষ চেষ্টা তো করবই। তারপরই পরীক্ষা শেষ হয়। কিছুদিন পরই আসে রেজাল্ট।
আরুণ তার মায়ের কাছে আসে আর বলে, আমি হয়তো ফেল করব মা। সরস্বতী তখন বলে, কোনো ব্যাপার না, আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। তখনই সেখানে প্রাসাদ এসে একে একে সব সাবজেক্টের মার্কস বলতে থাকে আর সব শেষে বলে গণিতের মার্কস। তারা তো ভয়েই শেষ যে না জানি কি হয়েছে। পরে প্রাসাদ বলে 3, মানে 35 পেয়েছে আরুণ, আর সে পাশ করে গিয়েছে সরস্বতী। এটা শুনে তো সবাই অসম্ভব খুশি। প্রাসাদও তার অনেক প্রশংসা করে। পরে সরস্বতী প্রাসাদকে এনে দেখায় যে সেও 10 ক্লাস পাশ করে গিয়েছে। এটা দেখে প্রাসাদও খুশি হয়ে যায়। তো কিছুক্ষণ পরই আসে চাণক্য আর বলে, আপনি তো জিতে গিয়েছেন, আপনার ছেলে আর 0 থাকলো না। আর আরুণ, তোমার এই খুশিতে আমি একটা সারপ্রাইজ এনেছি। তখনই দেখা যায় পাবন ফিরে এসেছে। আসলে চাণক্যও এখানে তার ভুলটা বুঝতে পারে যে সে টিচার হিসেবে আরুণের সাথে যেই ব্যবহার করেছে তার করা উচিত হয়নি। যাই হোক, তো তারপরই তারা সবাই ভিতরে গিয়ে একসাথে অনেক মজা করে। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় সরস্বতীকে পাশ করার কথা সারাধাই বলেছিল যখন সরস্বতী তাকে গণিতের কথা বলেছে সেই সময়। আর এরই সাথে এই অসম্ভব সুন্দর গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।